দেশ ও রাজ্যের সাড়া ফেলা সেরা খবরের ঝলক জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই শিরোনাম। যারা বঞ্চিত আছেন তারা সকলেই অন্নপূর্ণা যোজনা নিয়ে মহিলাদের বড় সুখবর দিলেন খাদ্যমন্ত্রী। পিস্তল রানী পূজা বিশ্বাসকে কিভাবে ধরল সিআইডি, হাড়হিম তথ্য জানালেন গোয়েন্দা প্রধান। শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা, যাত্রী সাথীর সঙ্গে যুক্ত হচ্ছে ভারত ট্যাক্সি। আমতলায় অভিষেকের অফিসে ভাঙা পড়ছে না জরুরি শুনানিতে স্থগিতাদেশ হাইকোর্টে। সোমবার ককরোচ পার্টির সংসদ অভিযান, যন্তর মন্তরে সাজো সাজো রব, অনুমতি নেই জানিয়ে দিল্লি পুলিশের বার্তা, এগোলেই ব্যবস্থা। আসছে বিস্তারিত খবরে। আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনার টাকার অপেক্ষায় আবেদনকারীরা। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরপরই রাজ্যে চালু হয়ে গেছে অন্নপূর্ণা যোজনা। ইতিমধ্যেই আবেদনকারীদের একটা বড় অংশের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে টাকা, তবে সকল যোগ্যরা টাকা পাচ্ছেন না বলে অভিযোগ উঠছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারে বারে আশ্বাস দিয়েছেন একজনও যোগ্য বঞ্চিত হবেন না, সকলকে ধৈর্য ধরতে বলেছেন তিনি। এবার সেই একই অনুরোধ করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি বলেন, যারা বঞ্চিত আছেন তারা সকলেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, একটু ধৈর্য ধরতে হবে। অন্নপূর্ণা যোজনায় এখনো টাকা পেতে বাকি রয়েছেন অনেক মহিলায়। ফর্ম ফিল আপ চলছে। যোগ্য বঞ্চিত আবেদনকারীদের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজ শুরু করেছে সরকার। অন্নপূর্ণা যোজনায় আবেদন করেও যাদের অ্যাকাউন্টে ঢোকেনি ৩,০০০ টাকা বা যাদের স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে, সেই সব আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা হচ্ছে, যাতে কোনো যোগ্য উপভোক্তা বঞ্চিত না হন। কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা আদৌ ঢুকবে কিনা তা নিয়ে চিন্তায় মহিলাদের একাংশ। এই আবহে খাদ্যমন্ত্রীর আশ্বাস, বঞ্চিতরা সকলেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এর আগে মুখ্যমন্ত্রীও এই প্রকল্প নিয়ে কথা বলতে গিয়ে কিছুটা সময় চেয়ে নিয়েছেন। জানা গেছে, ফর্ম ভেরিফিকেশন প্রক্রিয়া আগামী ৩০/৮/২০২৬ অর্থাৎ ৩০শে আগস্ট পর্যন্ত চলবে। যত দ্রুত সম্ভব গোটা প্রক্রিয়া শেষ করে যোগ্যদের চিহ্নিত করে টাকা পাঠানোর কাজ শুরু করে দেওয়া হবে। একই সাথে অযোগ্যরা বাতিল হবেন। আগেই সরকারে জানিয়েছিল প্রায় ২৮ লক্ষের আবেদন বাতিল করা হয়েছে, তবে পরে ফের যাচাই করছে সরকার। রাজ্য তরফে বাড়ি বাড়ি গিয়ে হচ্ছে ভেরিফিকেশন। অনেকেরই আবেদনের স্ট্যাটাস এখন রিজেক্টেড থেকে আন্ডার এনকোয়ারি। যাচাইয়ের পর তাদের মধ্যে বড় সংখ্যায় আবেদনকারী প্রকল্পের সুবিধা পেতে পারেন বলে ধারণা ওয়াকিবহাল মহলের। উত্তর ২৪ পরগনার অশোকনগরে বড় সাফল্য সিআইডির। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে পূজা বিশ্বাস ওরফে পিস্তল রানীকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৬টি 7mm পিস্তল, ৬টি ম্যাগাজিন, ২০০-র বেশি কার্তুজ এবং নগদ টাকা। তদন্তে জানা গেছে, বিহার থেকে অস্ত্র পাচার করে আনার সময় তাকে পাকড়াও করা হয়। কিভাবে এই অভিযান চালানো হয় এবং কিভাবে পূজা বিশ্বাসকে গ্রেপ্তার করা সম্ভব হলো, সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সিআইডির গোয়েন্দা প্রধান নটরাজন রমেশ বাবু। পশ্চিমবঙ্গে গণপরিবহন ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। রাজ্যের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তরের রাষ্ট্রায়ত্ত ডিজিটাল পরিবহন প্ল্যাটফর্ম যাত্রীসাথীর উন্নয়নের লক্ষ্যে সহকার ট্যাক্সি কো-অপারেটিভ লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির কথা জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে লেখেন, এই কৌশলগত যৌথ উদ্যোগের লক্ষ্য প্রযুক্তির আধুনিকরণ এবং সাধারণ যাত্রীদের আরও উন্নত পরিষেবা দেওয়া। তার বক্তব্য অনুযায়ী কো-ব্র্যান্ডিং এবং প্ল্যাটফর্ম ইন্টারঅপারেটিভিটির মাধ্যমে যাত্রীর সাথী ও ভারত ট্যাক্সি দুই প্ল্যাটফর্মের পরিষেবাকে একত্রিত করা হবে, যাতে যাত্রীরা আরও সহজে পরিবহন পরিষেবা পান। তিনি আরও জানান, এই চুক্তির অন্যতম উদ্দেশ্য চালকদের কল্যাণ, যোগ্য যাত্রীর সাথী পার্টনারদের সমবায় সদস্যপদ এবং বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা দেওয়া হবে। ভবিষ্যতে এই পরিষেবার আওতায় বাইক, ট্যাক্সি এবং অটো রিকশাকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর আগে রবিবার কলকাতায় এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে ভারত ট্যাক্সি প্রকল্প চালুর ঘোষণা করেন। তিনি জানান, এই প্রকল্পে প্রচলিত ট্যাক্সি ব্যবস্থার পরিবর্তে চালকরাই গাড়ির মালিক হবেন। এদিন ভারত ট্যাক্সির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলেও তিনি জানান। অমিত শাহ বলেন, আমরা ট্যাক্সি ড্রাইভারদের বদলে তিনি যেন গাড়ির মালিক হন, এই ধারণা নিয়েই ভারত ট্যাক্সির সঙ্গে চুক্তি করেছে। তাঁর দাবি, সমবায় ভিত্তিক এই উদ্যোগ চালকদের
চালকদের আর্থিকভাবে আরও স্বনির্ভর করে তুলবে। এই চুক্তির ফলে পশ্চিমবঙ্গে ডিজিটাল পরিবহন পরিষেবার সম্প্রসারণের পাশাপাশি যাত্রী পরিষেবা ও চালকদের কল্যাণ দুই ক্ষেত্রেই নতুন সম্ভাবনার দরজা খুলবে বলে আশা করা হচ্ছে। কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে সাময়িক স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় অবস্থিত তার ব্যক্তিগত কার্যালয়টি ভাঙার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, আপাতত তার উপর স্থগিতাদেশ জারি করেছে উচ্চ আদালত। শনিবার ছুটির দিনে এক জরুরি শুনানির মাধ্যমে বিচারপতি এই নির্দেশ দিয়েছেন। মূলত আইনি জটিলতা এবং প্রশাসনিক প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন আবেদনকারীরা। আদালত স্পষ্টভাবে জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় কোনো রকম ভাঙচুর বা নির্মাণ অপসারণের কাজ করা যাবে না। ঘটনার সূত্রপাত শুক্রবার বিকালে। আমতলার ওই জমি কার্যালয় সংক্রান্ত নথিপত্রে গরমিল রয়েছে। এই অভিযোগে স্থানীয় প্রশাসন ও ভূমি দপ্তরের তরফে তড়িঘড়ি উচ্ছেদ অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। অভিযোগ ওঠে যে পর্যাপ্ত আইনি নোটিশ ছাড়াই বুলডোজার নিয়ে ভাঙার কাজ শুরু করতে উদ্যোগী হয়েছিল সংশ্লিষ্ট দপ্তর। এরপরই বিষয়টি নিয়ে হাইকোর্টের বিচারপতিকে জরুরি শুনানির আর্জি জানানো হয়। ছুটির দিনেও আদালতের এই তৎক্ষণাৎ তৎপরতা রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী প্রশাসনিক কোনো পদক্ষেপ গ্রহণের আগে নিয়ম মেনে পর্যাপ্ত সময় দেওয়া এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা একান্তই আবশ্যিক। কেন ছুটির দিনে এত তড়িঘড়ি এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছিল, সে বিষয়ে রাজ্য প্রশাসনের কাছে সদুত্তর দাবি করেছে উচ্চ আদালত। আইনজীবীদের একাংশের মতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও সরকারি পক্ষের আইনজীবীরা জানিয়েছেন যে এটি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া, তবে হাইকোর্ট আপাতত স্থগিতাদেশ বজায় রাখার নির্দেশ দেওয়ায় এই কার্যালয়টি আপাতত সুরক্ষিত রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে বিষয়টি নিয়ে ফের বিস্তারিত শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গেছে। ওই দিন পর্যন্ত কোনো পক্ষই কোনো নতুন পদক্ষেপ নিতে পারবে না। আদালতের এই হস্তক্ষেপে শাসক দলের অন্দরে স্বস্তির হাওয়া লক্ষ্য করা গেছে। আমতলার স্থানীয় বাসিন্দা ও তৃণমূল কর্মীদের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছিল। ঘটনার খবর ছড়িয়ে পড়তে প্রচুর মানুষ সেখানে জড়ো হন। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। কলকাতা হাইকোর্টের এই নির্দেশ কার্যকর করার বিষয়টি নিশ্চিত করতে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে। রাজনৈতিক মহলের মতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ঘিরে এই আইনি লড়াই এখন রাজ্যের প্রশাসনিক মহলে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আদালতের পরবর্তী শুনানি কি হয় সেদিকেই তাকিয়ে রয়েছে সব পক্ষ। প্রাথমিক পর্যায়ে জানা গেছে, সংশ্লিষ্ট কার্যালয়টি তৈরির সময় প্রয়োজনীয় অনুমতি বা নথিপত্রে কোনো ত্রুটি ছিল কিনা তা নিয়ে প্রশাসন প্রশ্ন তুলেছিল। তবে আদালতের পর্যবেক্ষণ হলো আইনি প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ভবন ভাঙার আগে পর্যাপ্ত সময় দেওয়া এবং সংশ্লিষ্ট পক্ষকে নিজেদের বক্তব্য রাখার সুযোগ করে দেওয়া উচিত ছিল। প্রশাসনের তরফ থেকে যে তড়িঘড়ি দেখানো হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলে আদালত সেই প্রক্রিয়ায় আপাতত দাঁড়িয়ে টেনে দিয়েছে। আদালত সূত্রে আরও জানা গেছে যে উভয় পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে বিস্তারিত তথ্য প্রমাণ খতিয়ে দেখা হবে। পরবর্তী শুনানির দিন প্রশাসনকে সমস্ত নথিপত্র আদালতে জমা দিতে বলা হয়েছে। এখন আমতলার ওই কার্যালয়ে কোনো ভাঙচুর বা উচ্ছেদ প্রক্রিয়া চলবে না, এমনটা নিশ্চিত করেছেন আদালতের সংশ্লিষ্ট বেঞ্চ। সংশ্লিষ্ট প্রশাসনের তরফে পরবর্তী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে এখন আদালতের পূর্ণাঙ্গ নির্দেশিকার জন্য অপেক্ষা করা ছাড়া নেই। বিস্তারিত আইনি নথি ও অন্যান্য আনুষঙ্গিক তথ্যাদি খতিয়ে দেখার পরে আগামী শুনানিতে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে মনে করা হচ্ছে। এই ঘটনাটি বর্তমানে রাজ্য রাজনীতির উত্তাপ অনেকটা বাড়িয়ে দিয়েছে এবং আইনি ও রাজনৈতিক পর্যবেক্ষকেরা আদালতের পরবর্তী রায়ের দিকেই তাকিয়ে রয়েছেন। তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এ বিষয়ে কোনো চূড়ান্ত মন্তব্য না পাওয়া গেলেও আদালতের এই রায়ে তারা যে অনেকটা নিশ্চিন্ত তা তাদের সাম্প্রতিক প্রতিক্রিয়ায় স্পষ্ট। আইন ও প্রশাসনের সংঘাতের এই নতুন পর্বে শেষ পর্যন্ত আদালতের রায় কি হয় তার উপরই নির্ভর করছে আমতলার ওই কার্যালয়ের ভবিষ্যৎ। ইতিমধ্যে মধ্য দিল্লিতে সংসদ ভবন লাগোয়া এলাকায় 163 ধারা জারি করে 5 বা তার বেশি মানুষের জামায়াত নিষিদ্ধ করা হয়েছে। পূর্ব ঘোষণা মতোই সোমবার সংসদ ভবন অভিযান করার কথা জানিয়েছে ককরোচ জনতা পার্টি। ঘটনাচক্রে এই দিন থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হয়েছে। সেই কথা মাথায় রেখে সোমবার দিল্লির যন্ত্রমন্তর থেকে সংসদ পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে সিজেপি। রবিবার সন্ধ্যায় দিল্লি পুলিশ আরও একবার জানিয়ে দিয়েছে যে এই কর্মসূচির জন্য উদ্যোক্তারা তাদের কাছ থেকে কোনো অনুমতি নেননি। ইতিমধ্যে মধ্য দিল্লিতে সংসদ ভবন লাগোয়া এলাকায় 163 ধারা
জারি করে 5 বা তার বেশি মানুষের জামায়াত নিষিদ্ধ করা হয়েছে। দিল্লি পুলিশের বক্তব্য, আগাম অনুমতি নিয়ে কেবল যন্তর মন্তরে মিছিল কিংবা সভা সমাবেশ করা যাবে, এর বাইরে কোথাও এই ধরনের কোনো কর্মসূচির অনুমতি দেওয়া হবে না। দিল্লি পুলিশের তরফে এও বলা হয়েছে যে সংসদের অধিবেশন শুরু হওয়ার কারণে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করতে সব ধরনের পদক্ষেপ করা হবে। পুলিশের নির্দেশিকা অমান্য করা হলে আইনানুগত পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে। অনুমতি সংক্রান্ত বিষয় নিয়ে পুলিশের বক্তব্য অবশ্য মানতে নারাজ সিজেপি। তাদের মুখপাত্র বৈষ্ণবী গৌড় জানিয়েছেন, সোমবারের কর্মসূচির বিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ যে কোনো মূল্যে এই কর্মসূচি আটকাতে চাইছে বলে দাবি করেছেন তিনি। আগেই সিজেপি সংসদ অভিযান কর্মসূচিকে অবৈধ বলেছিলেন কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ। পুলিশের দাবি, একদিকের জন্যে যন্তর-মন্তরে প্রতিবাদ কর্মসূচি করার অনুমতি ছিল সিজেপির, তারপরেও তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ককরোচ পার্টির তরফে অবশ্য জানানো হয়েছে যে সোমবারের কর্মসূচির বিষয়টি লিখিতভাবে পুলিশকে জানানো হয়নি, তবে সশরীরে দিল্লি পুলিশের প্রধান কার্যালয়ে গিয়ে বিষয়টি জানানোর কথা বলেছে তারা। সোমবার যন্তর-মন্তরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ওমর আবদুল্লাহর ন্যাশনাল কনফারেন্সও। জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিতে এই কর্মসূচির আয়োজন করেছে তারা। এই কর্মসূচিতে যোগ দিতে পারে কংগ্রেস এবং বিরোধী জোট ইন্ডিয়ার অন্য শরিক দলগুলিও। সব মিলিয়ে সোমবার বাদল অধিবেশনের প্রথম দিনেই জোড়া কর্মসূচির জেরে সরগরম থাকবে দেশের রাজধানীও। ইতিমধ্যে একাধিকবার 20 জুলাই সংসদ অভিযান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন অনশনরত সোনাম ওয়াংচুক। অনশনে 22তম দিনে দিল্লি সদফর হাসপাতালে শুয়ে নিজের হাতে চিঠি লেখেন তিনি। সোমবার 20 জুলাই ককরোচ জনতা পার্টির তরফে সংসদ ভবন অভিযানের যে ডাক দেওয়া হয়েছে তা সফল করার আহ্বান জানান তিনি। একে ভারতের স্বাধীনতার দ্বিতীয় আন্দোলন বলেও উল্লেখ করেন। শনিবার ভোরে ওয়াংচুককে যন্তর মন্তর থেকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করায় দিল্লি পুলিশ। অভিযোগ, বল প্রয়োগ করে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তবে হাসপাতালে ভর্তি করানো হলেও চিকিৎসা করাতে নারাজ ওয়াংচুক। শনিবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শরীরে জলের যোগান বৃদ্ধি করতে যা যা ওষুধের প্রয়োজন তা গ্রহণ করতে চাইছেন না সোনাম। হাসপাতালের শয্যায় শুয়েও অনশন চালিয়ে যাচ্ছেন তিনি। তার শরীরে সিরাম পটাশিয়ামের পরিমাণ কমেছে, রক্তে শর্করার পরিমাণ প্রতি ডেসিলিটারে 78 মিলিগ্রাম। হাসপাতালে ভর্তি করানোর সময় সোনামের মূত্রে কিটোনের পরিমাণ ছিল 1+, পরে তা বেড়ে 3+ হয়। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তার নাড়ির স্পন্দন, রক্তচাপ এবং রক্তে অক্সিজেনের পরিমাণ স্থিতিশীল রয়েছে। রবিবার রাতে আরও একটি মেডিকেল বুলেটিন জানানো হয়, ওয়াংচুকের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তার স্বাস্থ্যের ওঠাপড়ার দিকে নজর রেখেছেন চিকিৎসকেরা। রবিবার রাতে স্ত্রী গীতাঞ্জলি জে আংমো জানিয়েছেন, রাজনৈতিক নেতারা ওয়াংচুকের সঙ্গে দেখা করে সংসদের বাদল অধিবেশনে শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার বিষয়ে আশ্বাস দিলে অনশন প্রত্যাহার করে নেবেন তার স্বামী। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত নিজে কিছু বলেননি ওয়াংচুক। নিট কাণ্ডের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গত 20 জুন ককরোচ জনতা পার্টি যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি শুরু করে। তার 7 দিন পরে ওয়াংচুক সেই মঞ্চে অনশনে বসেন। সেদিক থেকে দেখলে ওয়াংচুক আগের অবস্থান থেকে খানিক সরে আসার ইঙ্গিত দিচ্ছেন বলে মনে করছেন অনেকে। যন্তর মন্তরের ধর্ণা মঞ্চ থেকে সোনাম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে গিয়ে ভুল করেনি সরকার। রবিবার সোনামের স্ত্রী গীতাঞ্জলি জে আংবোর করা আর্জির প্রেক্ষিতে এমনটাই জানিয়েছে দিল্লি হাইকোর্ট। বর্তমানে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করেছেন সোনামকে। তাকে দ্রুত দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানোর আর্জি জানিয়েছিলেন গীতাঞ্জলি। তার সেই আর্জি খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। তবে সোনাম পত্নীর আবেদনের প্রেক্ষিতে সরকার, পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশ দিচ্ছে দিল্লি হাইকোর্ট। আগামী 3 দিনের মধ্যে তাদের স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে আদালতে। আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী